গুড ইভিনিং সবাইকে ধন্যবাদ। আমার আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো কিছু নেই। অলরেডি নিউটন ভাই আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন। সো উইথআউট ইন্ট্রোডাকশন আমরা একটু ক্লাসে যেতে যাচ্ছি। যেহেতু একটু ডিপ রিলেটেড ক্লাস, সো আমরা ক্লাসে একটু কনসেন্ট্রেট করি। ওকে, দেখা যাক আমরা এটা কতটুকু আয়ত্তে নিতে পারি। তো আমি খুব চেষ্টা করব পুরো ক্লাস জুড়ে জিনিসটাকে হালকাভাবে উপস্থাপন করতে। কারণ এটাকে অনেক আমরা কমপ্লেক্স মনে করি। আসলে এখানে কমপ্লেক্সিটির কোনো কিছু নেই। ওকে? তো আজকে আমাদের টপিক হচ্ছে মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এর আসলে সোর্স কি, এটি কিভাবে কাজ করে সেটি আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে। আমার মনে হয় স্লাইডটি আপনাদের ওখানে চেঞ্জ হয়নি, তাই না? না, চেঞ্জ হয়নি, এখনো ইন্ট্রোডাক্টরি স্লাইডটা দেখাচ্ছে। এই প্রবলেমটা আমাকে একটু ফেস করতে হয় প্রতিবার। আমি জানি না এটা কেন হয়। আচ্ছা, আমি একটু আবার যাই। নিউটন ভাই, আমি কি ইন্টার স্ক্রিন দিয়ে করবো? হ্যাঁ, ইন্টার স্ক্রিন দিয়ে করলে আর কি হয়তো এই অসুবিধাটা না হতে পারে। আমি আবার দিলাম ইন্টার স্ক্রিন, কিন্তু এটা কেন প্রেজেন্টেশনটা অন করে নিন। প্রেজেন্টেশন ফাইলটা অন ভিজিবল আনেন, মানে পাওয়ার পয়েন্টটাকে ভিজিবল আনেন। হ্যাঁ, পাওয়ার পয়েন্টটা আমি নিলাম, আসলে এটা হয় না যে কেন? আসছে আমাদের এখানে আসছে। ওকে, ফাইন। তো আমরা একটু ডিপলি যাওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা আসলে এআই এন্ড মেশিন লার্নিং এই দুটো সম্বন্ধে একটু ধারণা নিই, তারপর আমরা আসলে এআই মেশিন লার্নিং এর ভিতরে প্রবেশ করি। আমরা যদি একটু ব্রডার কনসেপ্টে যাই যে এআইটা কি, তো এআই হচ্ছে একটা হিউম্যান ইন্টেলিজেন্স ইন মেশিন। মানে আমাদের যাবতীয় চিন্তাধারা যেটা যন্ত্র কর্তৃক চিন্তা করতে পারবে, তারা শিখতে পারবে, এবং আমরা যেমন সিদ্ধান্ত নিতে পারি যে আজকে যদি ক্লাসটা না হয় তাহলে আমরা কি করতে পারবো, বা আজকে যদি ক্লাস হয় তাহলে আমরা কি কি ধারণা নিতে পারি। এই যে সিদ্ধান্ত, মেক ডিসিশন আমরা বলি, এটা হিউম্যান যেমন করতে পারে, মেশিনও একইভাবে করতে পারে। ওকে, তো এই জিনিসটাকে বলা হয় আমাদের যেমন হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, এভাবে মেশিনকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনিশনটাকে আমরা খুব কমপ্লেক্স করে ভাবি। আসলে এভাবে ভাবলে আসলে শেখাটা একটু টাফ হয়ে যায়। তো এটুকুই চিন্তা করতে হবে, আমরা যেমন করে চিন্তা করছি, শিখছি, বুঝতেছি, মেশিনও একইভাবে কিভাবে শিখতে পারে, বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। ইটস লাইক দ্যাট। ওকে, এখানে দুটো জিনিস একসাথে, ওয়াইড রেঞ্জ অফ টেকনিক অ্যান্ড টেকনোলজি, দুটোকে একসাথে কম্বাইন করা হয়েছে। ওকে, যেটা কিনা মানুষের মতো করে চিন্তা করে কোনো আউটপুট বের করতে পারে বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ওকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে পুরা বাড়িটা। এখন আমার একটা বাড়ির মধ্যে যদি ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম থাকে, তাহলে এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিতরে আমাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, তারপর হচ্ছে জেনারেটিভ এআই, এগুলো কাজ করে। তো আপনি যদি আপনার পুরো বাড়িটাকে ধরেন, এটা পুরোটাই যদি এআই হয়ে যায়, তাহলে এআই এর আপনার বাড়ির ভিতরে যেরকম সেপারেট গুলো অনেকগুলো রুম আছে, সেই একই রকম ভাবে এআই এর ভিতরে আপনার মেশিন লার্নিং আছে, ডিপ লার্নিং আছে, কম্পিউটার ভিশন আছে, এক্সপার্ট সিস্টেম আছে, এক্সেট্রা। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমার বাড়ির ভিতরে একটা ড্রয়িং রুম, তার মানে আমরা বলতে পারি এআই এর ভিতরে মেশিন লার্নিং। তাহলে আমরা মেশিন লার্নিং কে কি বলতে পারছি? মেশিন লার্নিং ইজ এ সাবসেট অফ এআই। ঠিক আছে, এটা আসলে কি করছে? এটা আসলে কোন প্রকার প্রোগ্রামিং ছাড়াই আমরা যদি মেশিনকে ডেটা দিয়ে থাকি, আমি আবার বলছি, কোন প্রকার প্রোগ্রামিং ছাড়াই মেশিনের কাছে যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলো তার অ্যালগোরিদম বা সমস্যা সমাধানের প্রক্রিয়া অনুসারে বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী সিদ্ধান্ত দেয়। ওকে, আবার বলছি, বিভিন্ন প্যাটার্ন অনুসারে সিদ্ধান্ত দেয়। বিষয়টি কিরকম? আপনি আপনার বাড়ির ভিতরে ঢুকে, ড্রয়িং রুমের ভিতরে ঢুকলেন। এখন এটি যদি দিনের বেলা হয়ে থাকে, তাহলে আপনি যদি দেখতেছেন একটা লাইট জ্বলে আছে, তখন চিন্তা করলেন যে এই লাইটটা জ্বলে আছে কেন, এটা তো এখন নেভাতে হবে। এই যে প্যাটার্নটা বোঝা, লাইটটা এবং দিনের আলো, তাহলে দিনের আলোতে লাইট জ্বলবে না, এটা প্যাটার্ন আছে এখানে। ওকে, এর উপর ভিত্তি করে আপনি কি সিদ্ধান্ত নিলেন? দিনের আলোতে লাইটের কোনো প্রয়োজন নেই, সুতরাং আপনি কি করলেন? সুইচটা অফ করলেন, মানে একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন। ওকে, এটা হচ্ছে ডিসিশন। ওকে, এই জন্য বলা হচ্ছে যে মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজেস স্ট্যাটিক্যাল টেকনিক টু আইডেন্টিফাই প্যাটার্নস
ইন ডেটা অ্যান্ড মেক প্রেডিকশন অর ডিসিশন। ওকে, এটা ধারণা করতে পারে। আচ্ছা, আপনি বাসায় জানলা খুলে দেখলেন আকাশটা একটু মেঘ করছে, বৃষ্টি হতে পারে। বৃষ্টি কেন হতে পারে? কারণ আপনার ডেটার সেট বলছে আকাশটা মেঘলা হয়েছে। ওকে, তার মানে আপনি আসলে প্রেডিকশন করছেন, হতে পারে, কিন্তু এটা নাও তো পারে। এটাকে বলে তখন প্রেডিকশন। অর্থাৎ ডেটার উপর ডেটাকে বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নিতে পারেন, যেটা বলি যে বাইনারি লজিক অনুসারে। অর্থাৎ এটা হতেও পারে, না হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি 0 বা 1 আকারে যদি থাকে, সেটা সেই রকম একই প্রসেসে। ওকে, তাহলে আবার বলছি, এআই কে যদি আপনি বাড়ি চিন্তা করেন, তাহলে মেশিন লার্নিং কে আপনি বাড়ির ভিতরে একটা ঘরকে চিন্তা করতে পারেন। ওকে, এই জন্য বলা হচ্ছে মেশিন লার্নিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ইফেক্টিভ মেথড টু অ্যাচিভিং এআই। অর্থাৎ এআই কে একটু ভালো করে বুঝতে গেলে আমার মেশিন লার্নিংটা আসলে একটু জানা প্রয়োজন। ওকে, তো পরের স্লাইড গুলোতে আমরা আসলে আরো ডিপলি যাব। আপনি যদি আপনার ডান পাশে ফিগারটি খেয়াল করেন, তা মেশিন লার্নিং এ কি হচ্ছে, একটা ব্রেন। দেখেন ব্রেনে ডেটা আসতেছে, ব্রেন থেকে ডেটা প্রসেস হচ্ছে, ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে, মডেলকে আমরা একটু পরে দেখবো, মডেল ইভ্যালুয়েশন হচ্ছে, সিদ্ধান্ত নিতে হচ্ছে, এরকম। তো দেখতে মনে হয় আসলে কমপ্লেক্স, আসলে কমপ্লেক্সিটির কোনো কিছু নেই। তবে এখানে একটু বলে রাখি, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, লিনিয়ার অ্যালজেব্রা এখানে খুব ভালো কাজ করে। তো আপনারা আগে ওভারভিউটা জানবেন, জিনিসটা সম্বন্ধে নলেজটা গেইন করবেন, তারপর আপনি দেখবেন আপনার শেখার প্রক্রিয়াটা সহজে শুরু হয়ে যাচ্ছে। তো আমরা আসলে শুরুতে অনেক কমপ্লেক্স ভেবে ফেলি বলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। দেখা যাক কি হয়। তো আমরা যদি একটু ডান পাশের চিত্রটাকে খেয়াল করি, তো আমরা আর্টিফিশিয়াল এআই কে কি বললাম, যে আমাদের একটা বাড়ি। এটা কি বলছে, প্রোগ্রাম দ্যাট ক্যান সেন্স, রিজন, অ্যাক্ট এন্ড অ্যাডাপ্ট। ঠিক আছে, সেন্সিং করতে পারে, ঠিক আছে, অ্যাডাপ্টেবিলিটি মানসিকতা তার মধ্যে আছে, ঠিক আছে, হচ্ছে কোন কিছুর মতো একটা আচরণ করতে পারে। যদি এর ভিতরে আসি, তাহলে আমরা যে পার্টটুকু পাই সেটা হচ্ছে মেশিন লার্নিং। ওকে, এখানে কি অ্যালগরিদমটা কি আসলে সমাধান করার একটা প্রসেস, ওকে, তো এখানে একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, যেটি হচ্ছে যে পারফরমেন্স ইমপ্রুভ অ্যাজ দে আর এক্সপোজড টু মোর ডেটা ওভার টাইম। অর্থাৎ আপনি যত বেশি ডেটা এখানে ইনকর্পোরেট করতে পারবেন, আপনার পারফরমেন্স বা আউটকামটা বা সিদ্ধান্তটা তত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আপনারা হয়তো মনে করেন যে এই সিদ্ধান্তটা কেমন হয়ে গেল, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না। তখন আপনাকে আমি বলবো যে ঠিক আছে, না, তাহলে আপনারা 2 জন বা 3 জন হচ্ছে না, তাহলে 7 জন আসেন, আমরা 7 জনের বক্তব্য শুনি। 2 জনের বক্তব্য তো হচ্ছে না। এই যে আপনি 2 জন বা 3 জন থেকে 7 জনের কাছ থেকে বিভিন্ন প্রকার তথ্য নিলেন, তার মানে আপনি ডেটা নিলেন। তো এই ডেটা গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খানু ভাবে অ্যালগরিদম অনুসারে বিশ্লেষণ করলেন। তাহলে আগের ক্ষেত্রে যে আউটপুটটি ছিল, সেই আউটপুটটি আরো বেশি কারেক্টিভ হয়ে কি হবে, আরো পারফেক্ট একটা ডিসিশন বা অ্যাজাম্পশন সে করতে পারে। দিস ইজ দ্য মেশিন লার্নিং। আর ডিপ লার্নিং হচ্ছে আরেকটু ভিতরে, ডিপ মানে গভীর, গভীর ভাবে শেখা। ডিপ লার্নিং হচ্ছে সাবসেকশন অফ মেশিন লার্নিং। ওকে, তারা নিউরাল নেটওয়ার্ক লেভেলে কাজ করে এবং এখানে আরো বেশি ডেটার প্রয়োজন হয় এবং কমপ্লেক্স অ্যালগরিদম প্রসেস অনুসারে সে আরো পারফেক্ট সিদ্ধান্ত দিতে পারে। তো আমরা যদি ওয়াইড রেঞ্জে ধরি এআই, তার চেয়ে একটু ডিপে আসি মেশিন, তার চেয়ে একটু ডিপে আসি একদম ডিপ লার্নিং। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এআইটা আসলে কি করছে। এআইটা আমাদের ওভাররিচিং গোল অফ ক্রিয়েটিং ইন্টেলিজেন্স মেশিন, একটা যন্ত্র বুদ্ধিমত্তার মতো আচরণ করছে, যে কিনা আমাদের মতো করে বলতে পারছে, আমাদের মতো করে লিখতে পারছে, আমাদের মতো করে জানাতে পারছে। ওকে, আর মেশিন লার্নিং কি বলছে, ঠিক আছে, আমার তো রং আছে, আমার তো একটা কাপড় আছে, আমার তো একটা জুতা আছে, তো আমি তোমাকে কয়টা আইটেম দিলাম, যেমন তুমি আমাকে 3টা আইটেম দিয়েছো, তুমি আমাকে রং দিয়েছো, কাপড় দিয়েছো, জুতা দিয়েছো। তাহলে মেশিন আপনাকে বলবে যে ঠিক আছে, আমি এই 3টা মিলে এই সিদ্ধান্তগুলো তোমাকে দিতে পারি। দিস ইজ কল্ড মেশিন লার্নিং। অর্থাৎ যন্ত্র শিখছে কোত্থেকে, উপাত্ত থেকে, অর্থাৎ আপনি যে ডেটাগুলো দেন। এখন আপনি তাকে বললেন আমি তো তোমাকে শুধু জুতা দেব না, আমি তোমাকে স্যান্ডেলও দেব, আমি তো তোমাকে ড্রেস দিলাম, কিন্তু ড্রেসের এই ভেরিয়েশন গুলো দিলাম। ঠিক আছে, অর্থাৎ আপনি কি করলেন, আরো ডেটা তার মধ্যে ইনকর্পোরেট করলেন।
তাহলে সে কি করবে, আরো বেশি লার্ন করবে আপনার প্রদত্ত ডেটা থেকে। দিস ইজ কল্ড মেশিন লার্নিং। ওকে, এজন্য বলা হচ্ছে মেশিন লার্নিং ইজ এ ক্রিটিক্যাল টুল in the AI toolkit, but AI encompasses a broader range of technique and application. ওকে, আপনি বাইরে থেকে দেখলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু আর একটু ভেতরে যদি চলে যান তখন এটা হয় মেশিন লার্নিং। ওকে, আমি আবার বলছি, শুরুতে আমি বলেছি, সবাইকে রিকোয়েস্ট করছি একটু নিজের মতো করে চিন্তা করবেন আমি যে কথাগুলো বলছি, তাহলে মেশিন লার্নিং বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আদারওয়াইজ যদি শুধু মেশিনের কথা চিন্তা করে ভাবেন তাহলে আপনার জন্য এটা শেখাটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। তো আমরা এখানে একটু দেখি যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিংটা কি। আমি যে কথাগুলো বললাম, ঠিক আছে, যে দ্যাট অ্যালাউস কম্পিউটার অর্থাৎ মেশিনকে অ্যালাউ করছে টু লার্ন ফ্রম ডাটা, আবার বলছি সে ডেটা থেকে শিখে, এবং ইমপ্রুভ ওভার টাইম। ইমপ্রুভ ওভার টাইম বলতে কি বোঝাচ্ছে, যে আগের তুলনায় তার সিদ্ধান্তটাকে আরো বেশি উন্নত করছে। ওকে, এবং প্রোগ্রামিং ছাড়াই তার অ্যালগরিদম অনুসারে শুধুমাত্র ডেটা সেট থেকে সে কি করবে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা ট্রেডিশনাল প্রোগ্রামিং এ কি করি, ওকে, ইফ ইট রেইনস টেক অ্যান আমব্রেলা, যদি বৃষ্টি হয় তুমি একটা ছাতা নাও, ঠিক আছে। তো মেশিন লার্নিং বলতেছে যে না, এটা আরো ডিপলি, যে কখন বৃষ্টিটা হবে তাহলে তখনই তুমি ছাতা নাও। নর্মাল প্রোগ্রামিং আমাকে কি বলছে, বৃষ্টি হলে তুমি ছাতা নিবা, কিন্তু মেশিন লার্নিং বলতেছে আচ্ছা বৃষ্টিটা কখন হবে সেটা আমি বলে দিচ্ছি, তাহলে তখনই তুমি ছাতা নিবা। এখন বৃষ্টি হলেই তুমি ছাতা নিবা, এই বৃষ্টি নাও হতে পারে। আর মেশিন লার্নিং বলতেছে হ্যাঁ এই সময় বৃষ্টি হবে, বা এই সময় বৃষ্টি হবেই বা হতে পারে, তখনই তুমি ছাতা নিবা। তার মানে আপনি বুঝতে পারেন যে বিষয়টি এরকম, যে আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বৃষ্টি হবে, আপনার ডেটা সেট থেকে সে সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে হয়তো বৃষ্টি হচ্ছে না। সেই জিনিসটা কোত্থেকে পেলো, সেই জিনিসটা পেলো আসলে আপনার ডেটা সেট থেকে। কিন্তু নর্মাল প্রোগ্রামিং এ আমরা করি যখন, তখন আসলে এই সিদ্ধান্তগুলো দিতে পারে না, কারণ নর্মাল প্রোগ্রামিং এ ইউজার যা ইনপুট দেয় তার বেসিসে আপনার আউটপুট আসে, সে কোনো সিদ্ধান্ত দেয় না। ওকে, ডাটাটাকে প্রসেস করে। ওকে, তো এখানে বারবার একটা কথা আসতেছে, লার্নিং, ঠিক আছে, সে ট্রেনিং করে, সে নিজে থেকে লার্ন করে, ঠিক আছে। ট্রেনিং করে কি, আপনাকে আমি আজকে 1 ঘন্টা ট্রেনিং করাবো, আপনার থেকে এটা বলবো সেটা বলবো ওটা বলবো, আপনি এখান থেকে কি করলেন, কোন কিছু শিখলেন। বিষয়টি ঠিক একই মেশিনের কাছে। মেশিনকে যত বেশি আপনি ডেটা দিচ্ছেন, রিলেটেড ডেটা, দ্যাট মাস্ট বি রিলেটেড ডেটা। ওকে, যত বেশি ডেটা দিবেন আপনার আউটকাম তত বেটার হবে। যে জিনিসটা আমরা হিউম্যান থেকে এত দ্রুত এত পারফেক্টলি ভাবে বের করতে পারি না, সেটা কিন্তু মেশিন করে। কিভাবে করে, আমি একটা ছোট্ট কথা বলি। ধরেন 2.4 গিগাহার্টজ আপনার কম্পিউটারের একটা প্রসেসর, জাস্ট একটা এক্সাম্পল এটা, হ্যাঁ। আপনি এতটুকু চিন্তা করেন, 2.4 গিগাহার্টজ এর একটা প্রসেসর মানে হচ্ছে আপনার ডেটাকে প্রক্রিয়া করবে যে মেশিনটা, সেটা প্রতি সেকেন্ডে 246 কোটি বিট প্রসেস করছে, যেহেতু গিগা, অর্থাৎ যেটা আমার হিউম্যানের পক্ষে সম্ভব না, কিন্তু মেশিনের পক্ষে সম্ভব। এই মেশিনকে আপনি আরো উন্নত করছেন। ওকে, আর এখন এইটা করতে গিয়ে আপনি যত বেশি ডেটা দিচ্ছেন, সে তত বেশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করছে, ঠিক আছে। এখন প্রতিবার যখন নতুন নতুন সিদ্ধান্ত তখন দিচ্ছে, তখন আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা সে তো নতুন নতুন করে এক একবার এটা, আগের বার 70% একুরেসি দিয়েছে, এবার তো দেখলাম 80% একুরেসি দিয়েছে, পরের বার দেখলাম 90% একুরেসি। আসলে এই যে আপনার একুরেসিটা বাড়তেছে, আসলে কি হচ্ছে, তাকে যত বেশি ডেটা দিয়ে ট্রেনিং করা হচ্ছে, মডেলিং এর মাধ্যমে সে তত বেশি লার্ন করছে এবং তত ভালো আপনাকে আউটপুট দিচ্ছে। ওকে, তো আপনি বামের চিত্রটা একটু খেয়াল করবেন, আবার মেশিন লার্নিং এর আর ট্রেডিশনাল প্রোগ্রামিং এর পার্থক্যটা। ওকে, বোঝা গেছে? তার মানে আমরা যদি এটাকে সামারি করি, আমরা বলতে পারি আমার ডেটা সেট থাকবে। ডেটা সেট কি ভাই, আমার এই ডেটা সেটই তো একটা পেইন হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বলি ডেটা সেট কি। ধরেন আপনার ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, এই 50 জন স্টুডেন্টের নাম আছে, 50 জন স্টুডেন্টের আইডি আছে, 50 জন স্টুডেন্টের বাসার অ্যাড্রেস আছে,
5 জন স্টুডেন্টের মোবাইল নাম্বার আছে, 50 জন স্টুডেন্টের হবি আছে, 50 জন স্টুডেন্টের এসএসসি রেজাল্ট আছে, এসএসসি রেজাল্ট আছে, এই সবগুলো মিলে হচ্ছে ডেটা সেট। তো একটা মানুষের যত বেশি ডেটা সেট থাকবে তার জন্য অ্যানালাইসিসটা মেশিন যেটা করবে তত ভালো একটা আপনাকে আউটপুট এবং প্রেডিকশন করতে পারবে। ওকে, যত কম ডেটা সেট থাকবে সেই মডেলটা অত ইমপ্রুভ হবে না বা ভালো হবে না। এই জন্য মেশিন লার্নিং এর জন্য প্রচুর প্রচুর ডেটা সেট প্রয়োজন, প্রচুর। ওকে, আপনি ক্যাগলে যান বা গিটহাবে যান, আপনি প্রচুর এরকম ডেটা সেটের ফাইল পাবেন যেগুলো নিয়ে আপনি কাজ করতে চাইলে কাজ করতে পারবেন। ওকে, এনিওয়ে আমরা একটা রিয়েল লাইফ কিছু এক্সাম্পল মেশিন লার্নিং এ দেখি। দেখেন নেটফ্লিক্স কি করতেছে, আপনি যে মুভিগুলো নেটফ্লিক্সে দেখেন এটার উপর বেসিস করে সে আপনাকে সাজেস্ট করে যে তুমি তো আসলে গত 1 সপ্তাহ ধরে এই মুভিগুলো দেখেছো আর গত 1 মাসে এই মুভিগুলো দেখেছো, কিন্তু এই রোমান্টিক মুভি তুমি দেখেছো 50 বার আর অ্যাকশন মুভি দেখেছো তুমি 70 বার, কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তুমি মেবি দেখেছো 2 বার, ইন্ডিয়ান মুভি দেখেছো তুমি হয়তো 90 বার। তো এই যে আপনি কোন মুভিগুলো কতবার দেখতেছেন, কি ধরনের মুভি দেখতেছেন, এটার উপর বেস করে নেটফ্লিক্স কি করে আপনাকে মুভি সাজেস্ট করে যে তোমার জন্য আগামী সপ্তাহে এই মুভিটা আসতেছে, তুমি এই মুভিটা দেখতে পারো। তো এই যে রিকমেন্ডেশনটা করলো এটা কিসের বেসিসে করলো, আপনার ওই ডেটা সেট থেকে পেলো। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের মেশিন লার্নিং। ওকে, আর ফেস রিকগনিশন এটা আপনারা জানেন অলরেডি, আপনাদের ম্যাক্সিমাম ফোনই আছে। ঠিক আছে, সে আনলক করে, ফোনটাকে আনলক করে আপনার ফেস থেকে ফেসের যে প্যাটার্ন গুলো আছে প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করে যদি আপনার গিভেন প্যাটার্ন এবং কারেন্ট প্যাটার্নের সাথে ম্যাচ করে তাহলে সে কি করে মোবাইলটা বা কম্পিউটারটা ওপেন করে দেয়। এটা হচ্ছে ফেস রিকগনাইজেশন। ওকে, যেমন আমার বাসায় অ্যালেক্সা আছে, অ্যালেক্সাকে আমি কমান্ড করি, ঠিক আছে অ্যালেক্সা তুমি এক কাজ করো, আমার তো কালকে ভোর 6টায় উঠতে হবে, ঠিক আছে আমি তাকে ইংরেজিতে বলি। ওকে, তুমি এক কাজ করো 5:30-এ আমাকে একটু ডেকে দিও। অ্যালেক্সা এমন মিউজিক বাজা শুরু করে মাঝে মাঝে আমারই বিরক্ত লাগে। ঠিক আছে, তো আসলে কি হয়েছে, অ্যালেক্সা কি একটা রোবট, ঠিক আছে ছোটখাটো একটা রোবট। ঠিক আছে, সিরি আমি ইউজ করিনি, সিরি ব্যাপারটা আমি জানি না, বাট অ্যালেক্সা যেহেতু আমি ইউজ করি আমি জানি। তো আপনার কমান্ডটাকে সে নিচ্ছে, নেওয়ার পর সে প্রেডিক্ট করতেছে, প্রেডিক্ট করে আপনার জন্য কোন সিদ্ধান্তটা উপযুক্ত সেই অনুসারে আপনাকে সে ভয়েস দিচ্ছে, ইভেন মিউজিক দিচ্ছে, বা ইভেন আপনি যদি রেকর্ডেড ভয়েস দিতে চান আপনার মতো করে রেকর্ডেড ভয়েস দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে সেলফ ড্রাইভিং কার, গাড়িটা ডানে গেলে কি হবে, গাড়িটা বামে গেলে কি হবে, সামনে আসলে আগানো যাবে কিনা, কোনো অবস্ট্রাগল আছে কিনা, আমার যে রুট ম্যাপিং আছে গুগল ম্যাপে, ঠিক আছে সেই অনুসারে সে চলতে পারছে কিনা, এগুলো বিভিন্ন সেন্সরের মাধ্যমে সে সিদ্ধান্ত গ্রহণ করে। প্রচুর ডেটা সেট আছে তার মধ্যে। তো এগুলো সবই আসলে রিয়েল লাইফ এক্সাম্পল এবং অলরেডি আপনি বা আমি চাই বা না চাই অলরেডি এর মধ্যে ইউজ টু। ওকে, সো আমরা নিজের অজান্তেই মেশিন লার্নিং এর ভিতরে প্রবেশ করেছি এবং সেটা আমাদেরকে অ্যাডাপ্ট করছে এবং আমাদের লাইফকে লিড করছে। ওকে, সুতরাং এই জন্য বলা হয়, আমি প্রায় বলি প্রত্যেক ক্লাসে, আমরা চাই না চাই এআই আমাদের সাথে আছে এবং এটা আরো বাড়বে। এই জন্য আপনাদেরকে বলছি চান বা না চান এটা যত শিখবেন ভবিষ্যৎটা আপনার তত মঙ্গল। শুধু চাকরির জন্য শিখতে হবে এমন কোনো, আমাদের দেশে একটা সমস্যা আছে চাকরির জন্য এটা কি লাগবে না, তাইলে এটা শিখে লাভ কি? আরে ভাই, আপনি তো একসময় চাকরির জন্য তো বিকাশ লাগে না, তাহলে আপনার মোবাইলে বিকাশ কেন? চাকরির জন্য তো ফেসবুক লাগে না, তাহলে আপনি ফেসবুক চালাচ্ছেন কেন? কারণ এটি আপনার লাইফ স্টাইলের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। মেশিন নির্ভর জীবন ব্যবস্থাপনা। কি আমি ভুল বললাম? না স্যার ঠিক আছে, না স্যার ঠিক আছে, ওতপ্রোতভাবে জড়িত। ভেরি গুড। আমরা এই জিনিসটা একটু খুব শর্টলি খেয়াল করি, আমি অ্যানালাইসিস করছি মানে মেশিন লার্নিং কিভাবে কাজ করে। আমি শুরুতেই বলেছি তার প্রচুর ডেটার প্রয়োজন হয়। ঠিক আছে, সে প্রথমে কি করে, ডেটাকে কালেক্ট করে, ডেটাকে কালেক্ট করার পর কি করে, এই ডেটাকে রেডি করে যে এই ডেটাগুলোকে এই পাশে রাখবো, এই রোল গুলোকে এক পাশে রাখবো, সকল স্টুডেন্টের নেম গুলোকে এক পাশে রাখবো, সকল স্টুডেন্টের অ্যাড্রেস গুলোকে একখানে রাখবো, সকলের মোবাইল গুলোকে
মোবাইল নাম্বার গুলোকে একখানে রাখবো। এটাকে বলে প্রিপেয়ারিং দ্য ডেটা। ওকে, ডেটা যখন প্রিপেয়ার্ড হয়ে গেল, এবার সে মডেল চুজ করে। এই মডেলটা কিরকম? আচ্ছা, আমি কি বলবো, তার আইডি নাম্বার এত, এত আইডি নাম্বারের মোবাইল নাম্বারটা এত, আর মোবাইল নাম্বারের সাথে আমি তার নাম যুক্ত করে দিই। এর মোবাইল নাম্বার এত, তার নাম হচ্ছে সুমন, আর এর মোবাইল নাম্বার এটা, তার নাম হচ্ছে ধরেন শফিক। আবার আরেকটা মডেল করলাম যে তার নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, নাম আর মোবাইল নাম্বার দিয়ে তার আমি লোকেশনটাকে আইডেন্টিফাই করবো। ওকে, যদি মোবাইল নাম্বার দিয়েই করা যাচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। তাহলে এটা কি করছে, সে আপনি কোন ধরনের মডেল, অনেকগুলো মডেল এখানে প্রস্তুত করা আছে, কোন মডেল অনুসারে এটা কাজ করবে। ওকে, এই জন্য বলছে চুজিং মডেল। ওকে, এখন এই মডেলের উপর ফেলে ডাটাগুলোকে ফেলে দেন, তাহলে এই ডাটাগুলো ট্রেন আপ হবে। ঠিক আছে, এটা বলে ট্রেনিং ডাটা। ওকে, আপনাকে ট্রেন আপ করা হবে, আপনাকে ট্রেন আপ করা মানে আপনার ডেটাগুলো ট্রেন আপ হবে। ঠিক আছে, আপনি সিকোয়েন্সটা খেয়াল করেন, আপনি প্রথমে ডেটা দিলেন, এরপর ডেটাগুলোকে সেগ্রিগেট করে, অর্থাৎ প্রিপারেশন নেওয়া হলো বা প্রিপার ডেটা বলা হলো, এরপর মডেল চুজ করা হলো। ঠিক আছে, যে আমি ফ্যাশন শো করব, আমি কি একজন লম্বা জনের সাথে হাঁটবো নাকি একটা শর্ট জনের সাথে হাঁটবো। ঠিক আছে, আমি কি দেশি পোশাকের সাথে হাঁটবো নাকি আমি ওয়েস্টার্ন পোশাকের সাথে হাঁটবো। এটা হচ্ছে চুজিং মডেল। আমি শুরুতেই বলেছি, একটু সহজ করে বোঝার চেষ্টা করবেন, জিনিসটা একদম আপনার আয়ত্তে চলে আসবে। মডেল চুজ করার পর এবার আপনি ট্রেনিং করেন। ঠিক আছে, এবার আপনি কি করেন, একটা ওয়েস্টার্ন পোশাকে যারা আছে তার সাথে আপনি হাঁটেন, এটাকে বলে ট্রেনিং। এবার আপনাকে ট্রেনিং দেওয়া হলো। এখন এটা আপনি কি ঠিক মতো হাঁটতে পারছেন, নাকি আপনার পায়ের স্টেপ মিলছে না, নাকি আপনার পায়ের স্টেপ মিলছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না, বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ মিলছে, ফেসটা ঠিক মতো মুভ করছে না, এটাকে বলে ইভ্যালুয়েশন। অর্থাৎ আপনার ট্রেনিংটা হয়ে যাওয়ার পর আপনি কি করলেন, এটাকে ইভ্যালুয়েট করলেন। ওকে, ইভ্যালুয়েট করে আপনাকে বলা হলো না না, তুমি যখন হাঁটবা তখন তোমার পায়ের স্টেপটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তুমি এটাকে কমায় নিয়ে আসো, এবং তোমার ফেসটা থাকবে সামনের দিকে। যখনই তুমি স্টেজের সামনের দিকে যাবা, তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল লেফটে থাকবা আর 30 ডিগ্রি অ্যাঙ্গেল রাইটে থাকবা। ঠিক আছে, এটাকে বলে হাইপার প্যারামিটার টিউনিং। ওকে, এবার যখন এই কাজটি কমপ্লিট হয়ে গেল, তখন আপনি দেখলেন যে এর আউটকামটা আসতেছে কিনা, অর্থাৎ আপনি যেটা চেয়েছিলেন সেটা পেলেন কিনা। তো এই পুরো সাইকেলটাকে বলা হয় 7 স্টেপস অফ মেশিন লার্নিং। আমি কি বোঝাতে পারলাম সহজ করে? ওকে, ফাইন। এখন দেখেন, একটা সহজ এখানে এক্সাম্পল আমি সেট করেছি। আপনার কাছে প্রচুর ইমেল আসে, এখন দেখেন সিস্টেম কেমনে করে বোঝে এটা জাঙ্ক ইমেল, এটা স্প্যাম ইমেল। ঠিক আছে, তারপর এটাতে অ্যাটাচমেন্ট আছে, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট ইমেল। এই যে সেগ্রিগেশনটা করে, ঠিক আছে, এটা কিন্তু মেশিন লার্নিং এর মাধ্যমে করে। ঠিক আছে, আপনাকে জিমেইলে কেমনে বলতেছে এটা একটা স্প্যাম মেল, বা কেমনে বলতেছে এটা এই মেইলের মধ্যে তোমার অ্যাটাচমেন্ট আছে, বা কেমনে বলতেছে যে এই মেইলটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্স সিলেক্ট করে। আমি যখন এখন প্রায় সবগুলো মেইলের অ্যান্সার করি হচ্ছে জেমিনাই দিয়ে। জেমিনাই আমাকে যে ট্যাগ করে দিছে আমি আমার ব্রাউজারের সাথে, যখন কোনো মেইল আসে সে আমাকে নোটিফিকেশন পাঠায় এবং সামারি করে দেয়। সামারি করে আমি তখন, সামারি যদি ওকে থাকে, আমি তখন বলি তাকে যে ঠিক আছে তুমি এটাকে অটো এভাবে রিপ্লাই করে দাও, সে রিপ্লাই করে দেয়। আমি গত 6 কি 7 মাস ধরে কোনো ইমেল লেখি না, তার মানে মেশিন আমার হয়ে কাজটা করে দিচ্ছে। এবং সে আমাকে বলে তুমি যদি এই ইমেলটা রিপ্লাই করো তোমার ডেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বা তোমার সিকিউরিটি হ্যাম্পার আছে, তখন আমি ওটা মেশিন রিপ্লাই করি না। সুবিধাগুলো কি কি হচ্ছে, আমার সেগ্রিগেট করা লাগতেছে না, সে তার মডেল অনুসারে আমাকে এটাকে আলাদা করে ফেলেছে, এবং আমার মেইলটা সে রিপ্লাইও লিখে দিচ্ছে। দেখেন আমি কত অলস হয়ে গেছি, চিন্তা করছেন? একদম ভালো মতো অলস হয়ে গেছি। আপনারা কি অলস হয়ে গেছেন নাকি বলেন? না স্যার, আমি তো খুবই অলস হয়ে গেছি। তবে একটু মানে একটু ক্রিটিক্যাল আর কি। ঠিক আছে, সহজ করে ভাবেন। বাজার ভর্তি ব্যাগ নিয়ে আসেন, অনেক কিছু কিনছেন। ঠিক আছে, এবার কি করছেন, বাসায় আলুগুলোকে এক সাইড করেছেন, কপিগুলোকে এক সাইড করেছেন, মরিচগুলোকে একটা সাইড করেছেন, করলেন।
ঠিক আছে, এবার কি রান্না করবেন? এবার করলেন আলু ভাজি করব, তাহলে আলু কাটবেন, পেঁয়াজ কাটবেন, মরিচ কাটবেন, ঠিক আছে। আবার বললেন যে ফুলকপি রান্না করবো মাছ দিয়ে, তাহলে ফুলকপি করবেন, মাছ করবেন, তারপর একসাথে করবেন, এটা হচ্ছে মডেল। এবার রান্না করা শুরু করলেন, ট্রেনিং, ঠিক আছে, রান্না ঠিক মতো হলো, ইভ্যালুয়েশন, ঠিক আছে, রান্নাটাতে একটু রংটা কম হচ্ছে, তাহলে হলুদটা দিয়ে দেই, না না একটু লাল লাল করতে হবে, তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দেই, হাইপার প্যারামিটার টিউনিং করলেন, এরপর আপনি টেস্ট করলেন, হ্যাঁ আরে খেতে তো সুস্বাদু হয়েছে। এবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি শুরুতে বলেছি সহজ করে বুঝবেন, ঠিক আছে, তাহলে মেশিনকে জি এভাবে স্যার, এটাই ভালো বোঝা। আচ্ছা ঠিক আছে, মেশিনকে যত বেশি ডেটা দিবেন মেশিন তত ভালো আপনাকে আউটপুট দেবে, ঠিক আছে। আমি শুরু থেকে চেষ্টা করতেছি জিনিসটা যেন আপনাদের জন্য ক্লান্তি না হয়ে যায় অথবা কি কমপ্লেক্স না হয়ে যায়, এই জন্য সহজ করে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে 7 স্টেপস অফ মেশিন লার্নিং এর কিভাবে সেই কাজ করে। ওকে, এখন এই মেশিন লার্নিং আসলে কত ধরনের? মেশিন লার্নিং আসলে তিন ধরনের, একটা সুপারভাইজড লার্নিং, একটা আনসুপারভাইজড লার্নিং, একটা রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজড লার্নিং আমি সহজ করে বলি, ভাই তোমার ইনপুটও দেয়া আছে, তোমার আউটপুটও দেয়া আছে, ঠিক আছে, তুমি শুধু প্রসেস করে আমাকে বলো। ওকে, এখন এখানে বলছে দ্য মডেল লার্নস ফ্রম লেবেল ডাটা। ওই যে আপনার ব্যাগের মধ্যে তো লেবেলিং করা আছে যে এটা ফুলকপি, এটা বাঁধাকপি, এটা মরিচ, এটা পেঁয়াজ, ওকে, লেবেল করা আছে। আবার আরেকটু ভালো করে বলি, যেমন আপনি একটা বাড়ি ভাড়া নিচ্ছেন, আপনি নিচ্ছেন যে ফুল ডুপ্লেক্স বাড়ি, 4 রুম, 10,000 টাকা, হাফ ডুপ্লেক্স বাড়ি, 4 রুম, 8,000 টাকা, ঠিক আছে। ফুল টাইলস 3 রুম, 6,000 টাকা, ঠিক আছে। ফুল টাইলস 2 রুম, 5,000 টাকা। সিঙ্গেল রুম, ঠিক আছে, অ্যাটাচ বারান্দা উইথ 1 কিচেন, 5,000 টাকা। এই যে এইরকম করে আপনার সবকিছু বলা আছে। এখন আপনি বললেন যে গুলশানে এই ক্যাটাগরির এতগুলো বাড়ি আছে, বনানীতে এই ক্যাটাগরির বাড়ি আছে, এবং ধানমন্ডিতে এই ক্যাটাগরি তো বাড়ি গেছে, কিন্তু গুলশানে ফুল ডুপ্লেক্স বাসার মূল্য হচ্ছে 10,000 টাকা, কিন্তু এটা ধানমন্ডিতে হয়তো হচ্ছে 8,000 টাকা, কিন্তু একটু আরেকটু আমরা যদি পিছনে চলে যাই মোহাম্মদপুরে গেলে এটা 6,000 টাকা। ওকে, তার মানে আপনার কিন্তু সব বলা আছে, ফুল ডুপ্লেক্স বলা আছে, এলাকা ভেদে ভাড়া বলা আছে, প্রত্যেকটা লেভেল করা আছে, ঠিক আছে। এখন আপনি যখন মোহাম্মদপুর চুজ করবেন তাহলে মোহাম্মদপুর ক্যাটাগরিতে আপনাকে ফেলবে, তাহলে মোহাম্মদপুরে ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স নাকি নর্মাল ফুল টাইপ সেটা আপনি সিলেক্ট করেন। তো এইটাকে বলে সুপারভাইজড লার্নিং। ওকে, এটাকে কিভাবে আপনি ক্লাসিফাইড করতে পারেন, ঠিক আছে, এটা ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যালগরিদম, রিগ্রেশন আর ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যালগরিদম। ক্লাসিফিকেশন অ্যালগরিদমটা ইউজ করতে পারেন ফ্রড ডিটেকশন, ইমেল স্প্যাম, ঠিক আছে, যেগুলো হচ্ছে ডায়াগনোসিস করা, ঠিক আছে, ইমেজকে ক্লাসিফাইড করা। দেখেন আমি খুবই আশ্চর্য হয়ে যাই আমি যখন এটা জানছি 1984-এ মেবি 1984-তে এআই এর একটা ব্যবহার শুরু হয়েছিল সে সময়, যে কিভাবে কম্পিউটার বুঝতে পারে যে এটি পুরুষের ছবি এটা মেয়ের ছবি। অথচ দেখেন আমরা এতদিন ধরে গুগল ব্রাউজ করছি, আমরা বলতেছি যে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। গুগল কেমন করে তার সেই স্পেসিফিক ছবিটা বের করে এবং বলে যে না এটা বারাক ওবামাই, এটা হিলারি ক্লিন্টনই। ঠিক আছে, এই যে ইমেজকে ক্লাসিফাইড করা, এই যে ক্লাসিফাইড ইমেল গুলোকে আলাদা আলাদা করা, ঠিক আছে, যে এইটা এই ধরনের ইমেল, এইটা এই ধরনের ইমেল, ঠিক আছে, এই যে এটা ক্লাসিফিকেশন মডেল। ওকে, আর একটা হচ্ছে রিগ্রেশন মডেল। ক্রিকেট খেলা দেখেন না, আপনার দেখবেন যে হ্যাঁ এইভাবে চলতেছে, তাহলে এইভাবে যদি ওভার প্রতি 8 রান হয় তাহলে তো স্কোরটা এরকম হবে, আর ওভার প্রতি 10 রান হলে স্কোরটা এরকম হবে, ঠিক আছে, এই যে প্রেডিকশনটা এটাকে বলে রিগ্রেশন মডেল। ওকে, এটাকে বলে সুপারভাইজড লার্নিং। ওকে, কিন্তু আনসুপারভাইজড লার্নিংটা কি? আনসুপারভাইজড লার্নিং হচ্ছে আপনার ডেটা আছে কিন্তু কোনো লেবেলিং করা নাই। ওকে, একত্রিত করা, এখানে বলছে গ্রুপিং সিমিলার সং টুগেদার। ওকে, একই ধরনের ধরেন গান বা একই ধরনের আলু, সবই তো আলু তাই না,
এখন ওই যে আমরা বলি এখানে কোনটা হল্যান্ডার আলু, কোনটা শিল আলু, কোনটা লাল আলু, কোনটা ছোট আলু, আলু, ঠিক আছে, এই সবগুলো একসঙ্গে যখন এই একই ধরনের কিন্তু সব একসঙ্গে, তখন এটা এখান থেকে যখন সে গিয়ে আলাদা করতে পারে তখন এটাকে বলে আনসুপারভাইজ লার্নিং। ওকে, যেটা ধরেন হচ্ছে সবাই মানুষ, এখন মানুষের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুস আর কোনটি ম্যাডাম খালেদা জিয়া, মানে এগুলোকে যখন আপনি আলাদা করতে যাবেন তখন বলতে কি তার ওখানে দেখেন আপনার ডান পাশে লেখা আছে ডাইমেনশন রিডাকশন, ডাইমেনশনালি রিডাকশন। ওকে, আলাদা আলাদা করা, ফেস রিকগনাইজ করা। ওকে, আমি জানি না আপনারা কি বিগ ডাটা নিয়ে কাজ করেন কিনা, আমার অবশ্য সুযোগ হয়নি, মাঝখানে শুরু করেছিলাম, একটু ধৈর্য কম এর কারণে ছেড়ে দিয়েছি। ওকে, বিগ ডাটা কিন্তু একটা ভালো জিনিস, বিগ ডাটা যদি আপনারা শিখতে পারেন আরো ভালো। ওকে, ডেটা ওয়্যার হাউসিং, ডেটা ভার্চুয়ালাইজেশন, এইগুলো হচ্ছে নতুন নতুন ক্যারিয়ার, এগুলো হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর বেসিস। আর যেমন আরেকটা আছে ক্লাস্টারিং অ্যালগরিদম। ওকে, যে আপনি একটা আমি যেটা সহজ করে বুঝি, একটা সিটি প্ল্যানিং করছেন, যে এইখানে আমার আসলে হাউস হোল্ড গুলো থাকবে, এইটা মেডিকেল এরিয়া, এইগুলো এডুকেশনাল এরিয়া, এটা হচ্ছে পাবলিক এরিয়া, এই যে এগুলো ক্লাস্টারিং মডেল। ওকে, আরেকটা হচ্ছে যেমন ধরেন এখন তো আসলে এআই বেসড মার্কেটিং শুরু হয়েছে, যে তার কোন ধরনের কাস্টমার আপনার এই প্রোডাক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মেশিন আপনাকে সিদ্ধান্ত দিবে, আপনি মেশিনকে ডেটা দেন, মেশিন আপনাকে বলে দিবে তুমি এই ধরনের কাস্টমারকে টার্গেট করতে পারো তোমার এই প্রোডাক্টের জন্য। ইভেন আপনি জেনারেটিভ এআই ইউজ করেন, অনেকে এখন চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, যদি ইন ডেপথ অনেক কিছু আমাদের বাংলাদেশে যেভাবে করানো হচ্ছে, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, তোতা পাখির মতো আসলে শেখায় দেওয়া হচ্ছে, দেখো চ্যাট জিপিটি তুমি কমান্ড দিবা ও কাজ করে। চ্যাট জিপিটি এর মডেলিং যদি আপনি না বুঝেন, জেমিনাই যদি মডেলিং না বুঝেন, আপনার ওখান থেকে পিওর সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব জটিল। তা আমাদের যেটা হয়েছে এ ফর আপেল বি ফর বল, প্রাইমারি স্কুলের মতো, মানে কি হয়েছে, এখন চ্যাট জিপিটি এখন জেনারেটিভ এআই, এই দুইটা কোর্স চালাই দিচ্ছি, হয়ে যাচ্ছে মুখস্থ তোতা পাখি। আরে ভাই, ওর তো একটা মডেলিং আছে, যে এটা এইভাবে এইভাবে কাজ করে, একে এইভাবে টোন জেনারেট করতে হয়, তাকে এইভাবে ফ্রেজটা বলতে হয়, ঠিক আছে, তাকে এইভাবে কোশ্চেন করতে হয়। এই জেনারেটিভ এর অনেকগুলো পার্ট আছে। আমি কি ভুল বললাম? না স্যার। কাজে আমার অনুরোধ হবে আপনারা কিছু একটু শিখবেন। হ্যাঁ, একটু বিশেষ করে যারা আপনারা সায়েন্সে অ্যালগোরিদম বুঝেন, কোথাও যাওয়ার দরকার নেই, আপনি চ্যাট জিপিটি সাইডে চলে যান, ওর অ্যালগোরিদম কিভাবে কাজ করে ওর সাইডেই বলা আছে। ওকে, এখন তো আরো সোজা, আপনি বাংলা ইংরেজি, আমরা তো আসলে বাংলিশ জাতি, ইংরেজিতে আসলে কমফোর্ট ফিল করছেন না, কোনো সমস্যা নেই, সবগুলো সিলেক্ট করে ট্রান্সলেট টু বাংলা একটু পড়েন যে ও কিভাবে কাজ করে, তখন আপনি ওই তোতা পাখির জেনারেটিভ এআই চ্যাট জিপিটি কমান্ডের মতো মুখস্থ না করে আপনি নিজেই ভালো করে লিখতে পারবেন। ওকে, পুকুরে তো নামতে হবে, নাহলে তো বুঝবেন না পুকুরের গভীরতা কতটুকু। এনিওয়ে, অন্যদিকে চলে যাচ্ছি। আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। দেখেন, মানে পুনরায়, ইনফোর্সমেন্ট, ঠিক আছে, আপনি ফোর্স করছেন, তো বলছে দা মডেল লার্নস ট্রায়াল এন্ড এরর। এটা হয়নি, আচ্ছা ঠিক আছে, এটা না হলে তোমাকে এইটা হবে, এইটা তোমার পছন্দ হচ্ছে না, না আচ্ছা, এইটা পছন্দ না হলে তুমি তো আসলে আপেলটা খাওয়া, তো আমি তো আসলে অস্ট্রেলিয়ান আপেল আনছি, তুমি বলতেছো এখন অস্ট্রেলিয়ান আপেল তোমার পছন্দ না, তোমার ভুটানি আপেল পছন্দ। আচ্ছা ঠিক আছে, ভুটানি আপেল বললাম, তো ভুটানি আপেল বলছে এটা তো একটু বেশি লাল হয়ে গেল, একটু কম লাল হলে ভালো হয়। এই যে ট্রায়াল এন্ড এরর, ঠিক আছে, আপনি আপেল নিয়েই আছেন, ঠিক আছে, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, এটা আপনি গেম যখন খেলেন, গেমে আপনার স্টেপ বাই স্টেপের উপর কতগুলো সিদ্ধান্ত পরিবর্তন হয়, ঠিক আছে, এই জন্য দেখবেন একই গেম অনেকজন খেলছে, এক একজন এক একভাবে উইন হচ্ছে। ওকে, তো যেমন এটা ফাইন্যান্স সেক্টরে খুবই ইম্পর্টেন্ট, ম্যানুফ্যাকচারিং সেক্টরে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এ যে আসলে গার্মেন্টস প্রোডাকশন, এখানে রিইনফোর্সমেন্ট লার্নিংটা আসলে খুবই ইফেক্টিভ। তো আপনারা মনে করতে, অনেকেই মনে করেন এই এআই জানতে হলে কম্পিউটার সায়েন্স পড়তে হবে, আমি ব্যক্তিগতভাবে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে কখনোই মনে করি না। ঠিক আছে, এখন আমাদের এআই সবার জন্য, ঠিক আছে, ইট এআই, স্লিপ এআই, ডাইপ ইন এআই, সুতরাং সিদ্ধান্ত আপনার। তো ছোট্ট করে যদি বলি, সুপারভাইজ লার্নিং হচ্ছে যে এটা হচ্ছে লেভেল ডাটা, ইনপুট আউটপুটটা বলা আছে, আপনার শুধু সিদ্ধান্তটা কিছুটা পরিবর্তন হবে। আনসুপারভাইজ ডাটা লেভেলিং করা নাই, ঠিক আছে, সেগমেন্টেশন অনুসারে
এটা সবকিছু আলাদা করতে পারে। রিইনফোর্সমেন্ট হচ্ছে যে এরর অ্যান্ড ট্রায়াল, ভুল থেকে শিক্ষা নেবে, আবার একটা সিদ্ধান্ত দিবে, সেটা যদি বলা হয় সেখান থেকে সিদ্ধান্ত নেবে। তবে একবার যদি সে ভুল করে আর আপনি যদি তাকে বলেন যে তুমি এটা ভুল করেছো, দ্বিতীয়বার ওই ভুলটা সে আর করবে না, কারণ সে লার্ন করে, সে শিক্ষা নেয়। কিন্তু মানুষ কিন্তু তোমাকে কিন্তু একবার বলছি, তুমি আবার এই ভুলটা করলা, এই নিয়ে তুমি 4বার এই ভুলটা করলা, কিন্তু মেশিন কখনো এই কাজটি করবে না। সুতরাং ভুল থেকে সে একবার যখন শিক্ষা নেবে, আপনি যদি তাকে বলতে পারেন তোমার এটি ভুল হয়েছে, সে দ্বিতীয়বার ওই ভুল আর করবে না। বুঝাতে পারলাম? সবাই কি আছেন নাকি? ভেরি গুড। একটু মাঝে মধ্যে রেসপন্স না হলে মনে করবো যে আমি শুধু বলেই যাচ্ছি। তাহলে মেশিন লার্নিং কত ধরনের? সুপারভাইজড, আনসুপারভাইজড, আর কি রিইনফোর্সমেন্ট। ওকে, একটু আলাদা করে যাই এখন। দেখেন সুপারভাইজড লার্নিং এর একটা পিকচার এখানে দেখেন। দেখেন অনেকগুলো বিড়াল আর ডগ। তো আপনি তো লেবেল করে দিচ্ছেন যে ভাই এতগুলো কুকুর আর এতগুলো বিড়াল, এরা হচ্ছে কুকুর, এরা হচ্ছে বিড়াল। তাহলে আপনি যখন বলবেন আমাকে বিড়ালগুলো আলাদা করে দাও, তখন সে এইরকম 1 কোটি পিকচার থেকে আপনার বিড়ালগুলোকে আলাদা করে দিবে, এইরকম 1 কোটি পিকচার থেকে আপনার ডগ গুলোকে আলাদা করে দিবে। এটাকে বলা হয় সুপারভাইজড লার্নিং। দ্য মডেল লার্নস ফ্রম লেভেল ডাটা। এখানে লেভেল ডাটা বলতে হচ্ছে কোনটা কি আপনি আগে থেকে ডিফাইন করে দেন। ওকে, আউটপুট কি? আপনি বললেন যে আমার এখানে কতগুলো কুকুর আছে আমাকে বলে দাও, সে যত প্রকার কুকুর আছে সবগুলো কুকুরের ছবিকে আলাদা করে দেয়। যত প্রকার বিড়াল আছে সবগুলো বিড়ালের ছবিকে আলাদা করে দেয়। এই কুকুর বিড়ালের এক্সাম্পলটা খুবই চমৎকার। ওকে, এবং সে যদিও প্যাটার্ন বুঝবে, চোখ দেখে বুঝবেন, ঠিক আছে, মুভমেন্ট, ফেস দেখে বুঝবে, কান দেখে বুঝবে, কারণ আমরা সর্বতি জানি বিড়ালের কানটা একটু ছোট হয়, কুকুরের কানটা একটু বড় হয়, ঠিক আছে। নাকটা আসলে অলমোস্ট কাছাকাছি, নাকে আসলে খুব কম প্রেডিকশন হয়। ওকে, তারপর মুভমেন্টের প্রেডিকশন হয়, কারণ কুকুর আসলে শব্দে মুভমেন্ট করে কিন্তু বিড়াল আসলে কখনো শব্দ করে না। এরকম অনেকগুলো প্যাটার্ন আছে আসলে। তো লেভেল ডাটা, তো লেভেল অনুসারে কাজ করে, এটি হচ্ছে সুপারভাইজড লার্নিং। আর যদি বলি আনসুপারভাইজড লার্নিং, এখানে বলছে এক কথায় দ্য মডেল ফাইন্ডস প্যাটার্ন উইদাউট লেভেল। এখানে আপনি দেখেন ঠিক মতো বোঝা যাচ্ছে না যে আসলে পারফেক্টলি কোনটা ইয়াং কোনটা ওল্ড, কে আসলে পারফেক্টলি ছেলে কে আসলে মেয়ে, ওইভাবে নাই। ওকে, এখন ধরেন আপনি কি করছেন, আপনি স্বপ্নতে গেছেন, স্বপ্নতে গিয়ে 1 মাসে হয়তো আপনি 7বার গিয়েছেন। দেখেন আমাদের কে কিভাবে স্বপ্ন মেসেজ পাঠায়। ওকে, 7বার গেছেন, 7বারে আপনি অনেক কিছু কিনছেন। এখন আপনি হয়তো দেখা গেছে সাবান কিনছেন 4বার, আর সপ্তাহ থেকে মাছ কিনছেন 8বার, ঠিক আছে। আর কিছু জিনিস আছেন মাসে হয়তো 1বার কিনছেন। এই যে আপনার ডেটা গুলো থাকলো, তা আপনি কিসের উপর জোর দিয়েছেন? এটা হচ্ছে ইনপুট ডেটা। এরপর স্বপ্ন সিস্টেম আপনাকে মেসেজ পাঠাবে যে স্যার বা ম্যাডাম, আপনি তো প্রায় সময় আপনার এখান থেকে সাবানটা কিনে থাকেন, গত মাসে আপনি এই সাবান কিনেছেন, আমাদের নতুন একটা সাবান এসেছে। তাহলে এটা কোত্থেকে পেলো? এটা হচ্ছে আপনার কালেক্টিং অফ ইনফরমেশন। আপনার যে পার্সেস হিস্টোরি আছে সেই হিস্টোরি গুলোকে অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করে সে আইটেম গুলোকে আলাদা করলো, আলাদা করে এর ভিত্তিতে আপনাকে সে কি করছে সিদ্ধান্ত দিচ্ছে বা আপনাকে একটা অফার করছে যে আপনি এই ধরনের কেনাকাটায় অভ্যস্ত। তখন এইগুলোকে বলা হয় আসলে আনসুপারভাইজড লার্নিং। কাস্টমারকে সেগ্রিগেট করা, কাস্টমারের পার্সেস রিপোর্ট অনুসারে আলাদা করা, তার হচ্ছে ব্যয়ের হিস্টোরি, সে কোন মাসে কত ব্যয় করে, এই কাস্টমার গুলো আসলে মাসের প্রথম দিকে আসতেছে নাকি মাসের মাঝখানে আসতেছে নাকি মাসের শেষের দিকে আসতেছে, ঠিক আছে। তাহলে ওনাকে অফার দিতে গেলে আমাকে কোন সময় অফারটা দিতে হবে, উনি আসলে মাসের কোন সময়টা বেশি খরচ করে, মাসের প্রথমে বেশি খরচ করছে নাকি মাসের প্রথমে নাকি মাসের শেষ সপ্তাহে গিয়ে। এই যে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন, এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। যে বলছে যে মডেল ফাইন্ডস প্যাটার্ন, সে প্যাটার্নটা খুঁজবে উইথাউট লেভেল, লেভেলিং ছাড়াই আপনার ভিতরে সিদ্ধান্ত নেবে। আপনারা কি বুঝতে পেরেছেন জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি একটু। ভেরি গুড। আর রিইনফোর্সমেন্ট লার্নিং, আচ্ছা আপনি বলেন এই রোবটের চিত্রটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সুন্দর একটা রোবট, আসলে সমস্যাটা কি?
স্যার সঠিক পথে যা মানে এই এরিয়া থেকে Fine, বের হবে আর কি। একদম ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এইটা হচ্ছে রিইনফোর্স। সে একটা সামনে যাচ্ছে, বাধা পাচ্ছে, কয় না এ পথে তো যাওয়া যাবে না, সে তো ডানে করবে। ডানে গিয়ে দুটা ধাপ যাচ্ছে, ডানে গিয়ে দুটা ধাপ বলছে যে না আমি তো এবার আর ডানে যেতে পারছি না, ডানে একটা ব্রোকারেজ সিস্টেম আছে, আমি এবার একটু সোজা যাই। সোজা গিয়ে এত দূর গেলে আমার তো কোনো বাধা নেই, তাই গিয়ে আমি এবার একটু ডানে গিয়ে বামে যাব। এই জিনিসটা হচ্ছে যে দ্য মডেল লার্নস বাই ইন্টারেক্টিং with an environment and receiving reward. ওকে ওকে, সে এক একটা রিওয়ার্ড কালেক্ট করবে। ঠিক আছে, হ্যাঁ আবার এটা সম্পূর্ণ হয়েছে। যদি ধাক্কা খায় সে তো প্লান্টি খাবে, প্লান্টি খেয়ে তখন সে বুঝবে না আমার এটা নেগেটিভ, আমার এ পাশে যাওয়া যাবে না, আমার অন্য পাশে যেতে হবে। রিওয়ার্ড এন্ড প্লান্টিস থেকে কি হয়, সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ওকে, যেমন আপনি নিজে এই কাজটা করেন হিউম্যান সার্চ থেকে। ঠিক আছে, এই ধরেন আপনি শাহবাগ দিয়ে কোথায় যাবেন, বনানী যাবেন। আপনি চিন্তা করলেন আমি শাহবাগ দিয়ে সোনারগাঁ দিয়ে যদি মগবাজারে দিয়ে বের হতাম তাহলে মনে হয় একটু তাড়াতাড়ি না। এখন মগবাজারে এসে দেখতেছেন প্রচন্ড জ্যাম। তো সমস্যা, মগবাজার সাইডটা কেটে আপনি একটু পিছনের দিকে গিয়ে আমি শান্তিনগর দিয়ে একটু ঢুকলেন, যদিও আপনার ঘোরা হচ্ছে কিন্তু জ্যামটা অ্যাভয়েড হচ্ছে। শান্তিনগর দিয়ে ফ্লাইওভারের দিকে উঠে 7 রাস্তায় নামলেন, ঠিকই নামে দেখেন সোজা মহাখালীর দিকে যান। ঠিক আছে, এবার আপনি কি করলেন, একটু গুলশানের দিকে ঢুকে গেলেন। এই পুরো জিনিসটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, যে আপনি আহ প্রতিটা জায়গায় রিওয়ার্ড এন্ড প্লান্টিস থেকে নতুন নতুন শিক্ষা নিচ্ছেন, শিক্ষা নিয়ে ঠিক আছে আপনি আপনার কাঙ্ক্ষিত পথে পৌঁছানোর চেষ্টা করছেন। অর্থাৎ আপনার আমার মধ্যেই জিনিসটা আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং। আমি এক বাক্যে বুঝাই দিলাম, সবাই কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, এই স্যার, জিনিসটা বুঝতে পেরেছি। এটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত। ভেরি গুড। এখানে রিওয়ার্ডটা কি, আপনি কোথাও বাধা পাচ্ছেন না, আর প্ল্যানটি কি আপনি বাধা পাচ্ছেন। তো সুতরাং রিওয়ার্ড এন্ড প্ল্যানটি হতে আপনি জটিল করে বোঝার দরকার নেই। ওকে, রিওয়ার্ড এন্ড প্ল্যানটি এটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, এটা হচ্ছে একটু আগে আমি যদিও আলোচনা করেছি যে আবার অ্যালগোরিদম গুলো কি কি, সুপারভাইজ লার্নিং এর অ্যালগোরিদম, আনসুপারভাইজ লার্নিং এর অ্যালগোরিদম, আর রিইনফোর্সমেন্ট এর অ্যালগোরিদম। যেমন সুপারভাইজ লার্নিং এর লিনিয়ার রিগ্রেশন, এটা ক্যালকুলাস বেসড। ওকে, যে আপনি প্রেডিক্ট করতেই থাকবে। ঠিক আছে, ওই যে একটু আগে বললাম বনানীতে বাসা ভাড়া কেমন, গুলশানে বাসা ভাড়া কেমন, মোহাম্মদপুরে বাসা ভাড়া কেমন, বনানীতে কখন বাসাগুলো ফাঁকা হয়, গুলশানে কখন বাসাগুলো ফাঁকা হয়, মোহাম্মদপুরে কখন বাসাগুলো ফাঁকা হয়। ঠিক আছে, প্রেডিকশন কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। ঠিক আছে, এবং আপনার ক্লাসিফাইড করে, ঠিক আছে আপনি এলাকা ভেদে আপনাকে ডাটাগুলোকে আলাদা করে যখন আপনি তাদেরকে দিবেন, লেভেল যেহেতু থাকে তখন তার উপর সিদ্ধান্ত নিতে তার সহজ হয়ে যায়। ওকে, আর আনসুপারভাইজ লার্নিং অ্যালগোরিদমে ঠিক আছে দুটা অ্যালগোরিদম আছে, একটা কে মিনস ক্লাস্টারিং, একটা হচ্ছে পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। তো কে মিনস লার্নিংটা আসলে, ক্লাস্টারিংটা আসলে খুবই চমৎকার একটা জিনিস। ঠিক আছে, যে দেখেন একটু আগে যে এক্সাম্পলটা দিলাম আসলে স্বপ্নের, যে কাস্টমার অ্যানালাইসিস করে। ঠিক আছে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। ঠিক আছে, আমি তো আসলে আরেকটি বিভাগীয় শহরে থাকি, রংপুরে। রংপুরে আমার স্বপ্ন আছে, তো যাওয়া হয়, স্বপ্ন বাজার করা হয়। স্বপ্ন একটা বাস্তব উদাহরণ দিলে হয় কি বোঝাটা সহজ হয়ে যায়। তো স্বপ্ন একদিন আমাকে ফোন করে বলছে, স্যার আপনি তো আমাদের রেগুলার কাস্টমার, কিন্তু গত মাসে আপনি আসলে আসেননি, আপনি কি কোনো জটিলতায় ভুগছেন, বা আমরা কি আপনার জন্য বাসায় বাজার পৌঁছানোর ব্যবস্থা করতে পারি? আমি তো বললাম বেটা আমি যাইনি স্বপ্নে, তোমার মাথা ব্যথা কি? তো স্বপ্নের ওই সুপারভাইজারও তো জানে না যে আমি যাইনি, তাহলে স্বপ্নকে এটা বললো কে? স্বপ্নকে বললো তার সফটওয়্যার মেশিন বললো যে তোমার এই কাস্টমারটা কিন্তু অ্যাবসেন্ট, সে রেগুলার বাজার করতো আমার এখানে, এখন তো বাজার করছেই না। ওকে, আরেকদিন আমাকে অফার করলো যে স্যার আপনি তো আমাদের এখানে চালটা বেশি নেন, ঠিক আছে আপনি অনেকবার চাল নিয়েছেন, তো আমাদের চালের একটা নতুন আইটেম এসেছে, আপনি যদি চান তাহলে আমরা আপনাকে একটা ভালো মূল্যে অফার করতে পারি। তাহলে আমি যে এই কি ধরনের চাল নেই, কোন সময় চাল নেই, এবারটা জানবে, কারণ মেশিন অ্যালগোরিদম আপনাকে সেই আউটপুটটা দিয়েছে। দেওয়ার পর বিজনেস স্ট্র্যাটেজিতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার একটা প্ল্যানিং তৈরি করেছে যে এই কাস্টমার গুলোকে ফোন দিতে। উনি তো সবাইকে ফোন নাও দিতে পারে,
হয়তো স্পেসিফিক কিছু কাস্টমার। এখন তারা আমাকে ভিআইপি কাস্টমার বানিয়েছে, তা আমি সেদিন জিজ্ঞাসা করলাম আমি কেন ভিআইপি কাস্টমার? ঠিক আছে, স্যার আপনার রেগুলার বেসিসে আপনি শপিং গুলো করে থাকেন, তাতে আমরা আপনাদের কস্টিং এর উপরে আপনি যে পরিমাণ বাজার করে থাকেন আমরা ওই অনুসারে আমরা কাস্টমার গুলোকে লেবেল করেছি, ভালো করে দেন, কাস্টমার গুলোকে লেবেল করেছি। তো যারা একটু হাই ভ্যালু কাস্টমার তাদেরকে আমরা এই ক্যাটাগরিতে, আমরা হাই ভ্যালু কেন? স্যার আমাদের এতর উপরে গেলে আমাদের ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া আছে এনারা হচ্ছে হাই ভ্যালু কাস্টমার। তাহলে ম্যানেজমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিল? ম্যানেজমেন্ট এই আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম প্রসেস অ্যাপ্লাই করে কাস্টমার গুলোকে আলাদা করলো, কাস্টমার গুলোকে আলাদা করে কাস্টমারের উপরে সার্ভে চালাচ্ছে। তাহলে দেখেন এআই বা মেশিন লার্নিং বলি আপনার বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করতে কত বড় সাহায্য করছে। আমি কিন্তু সহজ করে বললাম, বইয়ের ভাষায় বলিনি। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমি আপনার বাসায় আপনাকে একটা বিজনেসের ধারণা দিই, ঠিক আছে? আপনারা সবাই বিজনেস করতে চান, প্রচুর টাকা চান, কালকে গাড়ি হবে, আইফোন হবে, এটা হবে, সেটা হবে, কিন্তু বিজনেসটা অনেকেই বোঝেন না। সরি টু সে, অন্যভাবে নিয়েন না, আমি আসলে এই মেশিন লার্নিং এর পার্সপেক্টিভ থেকে বলতেছি আর কি। ওকে, কাউকে আঘাত করার জন্য বলছি না। আপনি খেয়াল করেন যে স্টুডেন্টরা খাতা কলম কখন বেশি কেনে, এটা একটা ডাটা কালেক্ট করেন। 100 জন স্টুডেন্টের উপরে এই সার্ভেটা করেন, তারা কি ধরনের খাতা কেনে, তারা কি ধরনের কলম কেনে, তারা এই কলমগুলো কতটুকু কাজে লাগায়, ঠিক আছে, কত দামের কলম কিনতে তারা সাধারণত কমফোর্ট ফিল করে, ঠিক আছে, কোন কোন কালারের কলম ইউজ করে, কোন কোন ব্র্যান্ডের কলম ইউজ করে, ওই ব্র্যান্ডটাই বা কেন ইউজ করে, এরকম করে একটা ডাটা সেট বের করেন। আপনি নিজে সিদ্ধান্ত বের করতে পারবেন, বের করতে না যারা, তাহলে স্টুডেন্টের কাছে যদি আমি এই ধরনের খাতা বিক্রি করে দেই আর এই ধরনের কলমগুলো অফার করি, তাহলে দ্রুত পারচেস করবে। বর্তমানে অনলাইন বিজনেস গুলো এভাবেই চলছে। কি পারবেন না? জি স্যার। তাহলে মেশিন লার্নিং শিখে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে, অবশ্যই লাভ আছে। লাভ আছে, ভেরি গুড। তো অ্যালগোরিদম বোঝাটা জরুরি। হ্যাঁ, তো এই অ্যালগোরিদম সম্বন্ধে আপনারা একটু ধারণা নেবেন, আপনাদের যে বইটাতে আছে এগুলোতে সুন্দর করে বলা আছে। কিন্তু স্যার ওই আহ, মানে অনেকে হচ্ছে ডেটা হচ্ছে নিজের ডেটাটা এখনকার যুগে মানে নিজের ডেটাটা দিতে আর কি অনিচ্ছুক আর কি, মানে নাম্বার কিংবা ফোন নাম্বার। একদম একদম, আপনি না একদম খনিতে হাত দিয়েছেন ভাই। আপনার মাথায় ব্রেন না থাকলেও বুদ্ধি আছে। তাহলে আপনাকে এখন বড় লোক হইতে হবে। কেন বলেন তো? আপনি সার্ভে করে যত বেশি ডেটার মালিক হবেন আপনার পিছনে পাবলিক তত দৌড়াবে। এখন ডেটাই মহামূল্যবান, সোনা এত মহামূল্যবান না যত না ডেটা মহামূল্যবান। আপনি একটা কমিউনিটি ডেটা কালেক্ট করেন, ডেটা বিক্রি হয়। গুগল কি কাজ করে? গুগল ডেটা বিক্রি করে। ফেসবুক কি করে? ফেসবুক ডেটা বিক্রি করে। আর আমি চিন্তা করতেছি আমার 2টা বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, নাকি? ডেটা, ডেটা ইজ দ্য পাওয়ার। ঠিক আছে, ঠিক আছে। তো মেশিন লার্নিং আসলে কেন ইম্পর্টেন্ট বুঝাইছি অলরেডি। সলভ কমপ্লেক্স প্রবলেম, কাজগুলোকে অটোমেটেড করে দেওয়া আর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এখনো আমাদের একটা সেক্টর অবহেলিত হয়ে আছে ডেটা সায়েন্সে আর মেশিন লার্নিং এ, সেটা হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারটা এখনো ওপেন। আপনারা মাইক্রোসফটের এআই সাইট গুলোতে যাবেন বা এবারে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম রিপোর্টটা ভালো করে পড়বেন। যদি একটু সময় নিয়ে পড়েন তাহলে আপনার আগ্রহ জন্মে। ঠিক আছে, আমাদের সমস্যা কি জানেন? আমাদের দেশে এ ফর আপেল, বি ফর বলতো। আমাদের একটা পড়াশোনার একটা মধুর সমস্যা আছে, কি জানেন? মধুর সমস্যাটা হচ্ছে আমাদের কখনো শেখানো হয় না, আমাদের পড়ানো হয়। আর একটা ডিগ্রি নামক কাগজ ধরিয়ে দেওয়া হয়, বলছে ভাই তোমার ডিগ্রি হয়ে গেছে, তুমি নিজে করে খাও। আর আমরা কি করি? কোনো কাজ পাই না। কি ভুল বললাম? আমাদেরকে কাগজ বিক্রি করা হয়। সুতরাং আমরা আর কাগজ বিক্রেতার ক্ষমতা হতে চাই না। আমি আইসিটি অলিম্পিয়াডকে স্পেশালি থ্যাঙ্কস জানাই যে এরকম একটা ইমার্জিং টেকনোলজির উপরে ক্লাস নেওয়ার আমাকে সুযোগ দিয়েছেন। ঠিক আছে, এবং আপনাদেরকে ইনভলভ করার একটা সুযোগ দিয়েছেন।
তো এই ধরনের কোর্স থেকে আপনি ওই আইসিটি অলিম্পিয়াড অ্যাটেন্ড করবেন, এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আপনি আজকে থেকে নিজেদের একটা বিজনেস মডেল, নিজেদের ডেটা কালেকশন আস্তে আস্তে শুরু করেন, দেখবেন আপনার পিছনে পাবলিক দৌড়াচ্ছে। ওকে, অ্যাট লাস্ট নট দ্য এন্ড, ঠিক আছে? আমরা যদি একটু রিকাপ করি, ঠিক আছে, কি হচ্ছে মেশিন লার্নিং অ্যাবাউট টিচিং কম্পিউটার টু লার্ন ডেটা, সে ডেটা থেকে শিখবে। এবং আমি চেষ্টা করেছি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে করাতে। ওকে, 3 ধরনের মডেল আছে, একটা সুপারভাইজ, একটা আনসুপারভাইজ, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এবং আমি দেখেছি এটা কোথায় কোথায় কাজে লাগে। সো কাজ কি, অ্যাকশন কি বলেন? স্টার্ট এক্সপ্লোরিং মেশিন লার্নিং টুডে। কি শিখবো? জি স্যার। স্যার অবশ্যই শিখবো। আর আরেকটা বিষয় কি জানেন, যে কোনো কিছু শুরুটা একটু কঠিন হয়, কিন্তু আপনি একবার পুকুরে যদি নামেন আর গভীরতা যদি বুঝতে পারেন, আপনারা আর ঠেকায় কে? সুতরাং শীত আছে, প্রচন্ড শীত, তাই বলে আমি গোসল করব না তা তো হবে না, নাকি? একবার গোসল করলে দেখবেন আর ঠান্ডা লাগে না। সুতরাং একবার যখন ডাইভ করে ফেলবেন, ইনশাআল্লাহ আপনি পিছনে ফিরে থাকার কারণ নেই। এটাও একটা ওয়ার্ল্ড টেকনোলজি। সুতরাং আপনারা একটা আপকামিং মানুষ, আমি আশা করব আপনারা সময়কে মূল্য দেবেন। 1 ঘন্টা ফেসবুক চালাবেন না, আধা ঘন্টা একটু শিখুন। 2 ঘন্টা ফেসবুক চালাবেন না, 1 ঘন্টা একটু শিখুন। তারপর দেখুন পাবলিক আপনার পিছনে কোথায় দৌড়াচ্ছে। শিখতে হবে আগে। কি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আপনারা কি একটা আইডিয়া পেয়ে গেছেন মেশিন লার্নিং সম্বন্ধে? কঠিন লাগছে? কঠিন লাগছে বলেন? না স্যার,